Hello all, hope you all are fine and preparing for primary interview. Today my class is all about NEP 2020. জাতীয় শিক্ষানীতি। NEP এর ফুল ফর্ম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। ওকে, আজকে আমি আমার ক্লাসে ডিসকাস করব NEP 2020 নিয়ে। আশা করি তোমরা সবাই ওয়াকিবহাল আছো। তোমরা জানো যে আমাদের নতুন জাতীয় শিক্ষানীতি এসেছে 2020 29 জুলাই। তোমাদের কাছে নিশ্চয়ই নোটবুক থাকবে, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। NEP একটা ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ। যে কোনো জবের জন্য NEP টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন্স আসতে পারে। ওকে, তো তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং নোট ডাউন করে নেবে। তাহলে NEP এর ফুল ফর্ম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। আর এটি এসেছিল 2020 সালে 29 জুলাই। এটা একটা কোশ্চেন হয়ে গেল। তোমাদের এইরকম কোশ্চেন থাকতেই পারে যে NEP কত সালে, নতুন জাতীয় শিক্ষানীতি কত সালে চালু হয়? 2020 সালে 29 জুলাই। কার নেতৃত্বে চালু হয়? কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। ওকে, ইনি কিন্তু NEP এর চেয়ারম্যান। তোমরা কিন্তু নোট ডাউন করে নাও, তোমরা সকলে নোট ডাউন করে নাও। ওকে, ইনি হচ্ছেন NEP এর চেয়ারম্যান। তার নাম কি হচ্ছে? কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। কে? কস্তুরীরঙ্গন। ফুল নেম হচ্ছে কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। উনি হচ্ছে NEP এর চেয়ারম্যান এবং এনার নেতৃত্বেই কিন্তু 2020 সালে 29 জুলাই নতুন জাতীয় শিক্ষানীতি ক্যাবিনেটে প্রকাশ হয়। আচ্ছা, কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন ইনি কে ছিলেন? ইনি কিন্তু ইসরোর চিফ ছিলেন, ইসরোর প্রাক্তন প্রধান কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন। তিনি এখন NEP চেয়ারম্যান। ওকে, আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন তোমাদের হতে পারে যে আমরা নতুন জাতীয় শিক্ষানীতি এর কথা বলছি যেটি 2020 সালে এসেছে। এর আগে কি কোনো জাতীয় শিক্ষানীতি ছিল না? হ্যাঁ ছিল। তাহলে কত সালে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রথম ছিল? 1968 সালে ইন্দিরা গান্ধীর আমলে। এরপর কত সালে? এরপর 1986। এরপর রাজীব গান্ধীর আমলে 1986 সালে। ওকে, আচ্ছা, 1986 সালে যেই জাতীয় শিক্ষানীতিটা এসেছিল সেটির কিন্তু সংশোধন হয়েছিল 1992-তে সংশোধন হয়েছিল। কিন্তু এই যে 1986 এর মানে 1986 এর পরে কিন্তু আবার নিউ এডুকেশন পলিসি আসতে 2020 সালে। তাহলে এখানে কিন্তু 34 ইয়ার্স এর পর, তার মানে 34 ইয়ার্স এর গ্যাপ ছিল। মানে 1986 পর, মানে দীর্ঘ 34 বছর পর কিন্তু নতুন জাতীয় শিক্ষানীতি আসলো 2020 সালে 29 জুলাইতে। আর 1992-তে যে 1986 সালে যেটি এসেছিল তার সংশোধন হয়েছিল। ওকে, ক্লিয়ার? তাহলে এর মধ্যে থেকে কিন্তু অনেক কটা কোশ্চেনই তোমাদের হয়ে যাচ্ছে NEP থেকে। আচ্ছা, নেক্সট দেখো যে NEP যে এসেছিল কৃষ্ণস্বামী কস্তুরীরঙ্গন NEP চেয়ারম্যান, তার নেতৃত্বে যে নতুন জাতীয় শিক্ষানীতি এসেছে, অবশ্যই নতুন জাতীয় শিক্ষানীতি এসেছে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে, অবশ্যই উন্নতি ঘটাতে, তাই তো? আচ্ছা, তাহলে কি কি পরিবর্তন এসেছে আমরা দেখে নিই। দেখো, ফার্স্টেই দেখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে MHRD এর ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে মিনিস্ট্রি অফ এডুকেশন, যেটাকে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রক বাংলায়। ওকে, তাহলে মিনিস্ট্রি MHRD এর নাম পরিবর্তন হয়ে কি নাম হয়েছে? এটা কোশ্চেন হতে পারে। কি নাম হয়েছে? মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রক। যেটি আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যে MHRD এর আন্ডারে পরিচালিত হতো, সেটি এখন শুধু পরিচালিত হবে এই শিক্ষা মন্ত্রকের আন্ডারে, মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে। ওকে, অ্যান্ড দেন দেখো GDP কিন্তু নিউ এডুকেশন পলিসির মাধ্যমে কিন্তু GDP 6% হয়ে গেল। মানে শিক্ষা খাতে যে ব্যয় করা হয় সেটি কিন্তু অনেকটা বেড়ে গেল। আগে ব্যয় করা হতো 1.something-2%, কিন্তু সেটি কিন্তু এখন 6% করা হলো। মানে অনেকটাই কিন্তু ব্যয় বাড়ানো হলো শিক্ষা খাতে, যাতে আমাদের শিক্ষার উন্নতি ঘটে। ওকে, আচ্ছা, তাহলে NEP যে জাতীয় শিক্ষানীতি আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে, অবশ্যই শিক্ষার উন্নতির লক্ষ্যে পরিবর্তনগুলো এনেছে। তাহলে NEP এর উদ্দেশ্য কি ছিল? এটি একটি কোশ্চেন হতে পারে। NEP এর উদ্দেশ্য কি? আমরা যখন কিছু পরিবর্তন করি তখন নিশ্চয়ই কিছু ভালো উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যগুলো কি কি?
ওকে, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। সবার প্রথমেই বলি, যেটা একটা বাচ্চার, একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ, হলিস্টিক ডেভেলপমেন্ট। ওকে, একটা বাচ্চার সর্বাঙ্গীন বিকাশের দিকে কিন্তু নজর দিয়েছে এনইপি, ফোকাস করেছে। যেমন তার মানসিক বিকাশ, তার সামাজিক বিকাশ, তার নৈতিক বিকাশ, তার কল্পনা শক্তির বিকাশ, ওকে, তার ক্রিয়েটিভিটি, তার বৈজ্ঞানিক মনোভাব, সমস্ত কিছুর ওপর কিন্তু এনইপি ফোকাস করেছে, যাতে একটা বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ ঘটে। ওকে, আচ্ছা, তাহলে এনইপি আমাদের কি কি চেঞ্জেস এনেছে, যেমন সেকেন্ডারি লেভেলে চেঞ্জেস এনেছে, হায়ার স্টাডিজে চেঞ্জেস এনেছে, আরও টিচার্সদের জন্য আরও অনেক চেঞ্জেস এনেছে। কিন্তু আমাদের আলোচ্য বিষয়, আমাদের যেটুকু দরকার, আমাদের সেকেন্ডারি লেভেল অ্যান্ড হায়ার স্টাডিজ, এই সেকেন্ডারি লেভেল হায়ার স্টাডিজে আমাদের কি কি চেঞ্জেস এনেছে সেগুলো জানলে আমাদের প্রিপারেশনের জন্য আমাদের প্রস্তুতি হয়ে যাবে। তাহলে আজকে আমরা আলোচনা করব যে এনইপির মাধ্যমে আমাদের সেকেন্ডারি লেভেলে কি কি চেঞ্জেস এসেছে, মানে আমাদের স্কুল লেভেলে যে পড়াশোনা আমাদের এইচএস পর্যন্ত, সেই লেভেলের পড়াশোনায় এনইপি কি কি চেঞ্জেস এনেছে। এরপর কিন্তু হায়ার স্টাডিজেও অনেক চেঞ্জেস এনেছে। আমি একটা ভিডিওতে কিন্তু পুরোটা ডিসকাস করব না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এবং তোমাদের পক্ষেও যারা এনইপি প্রথম জানছো বা যারা এরকম ভিডিও প্রথম দেখছো, তাদের জন্য কিন্তু একবারে প্রথমবার নিতে একটু অসুবিধা হতে পারে। সুতরাং আজকে আমি ডিসকাশনে রাখবো অনলি সেকেন্ডারি লেভেলে যে চেঞ্জেসগুলো এসেছে। ওকে, সেকেন্ডারি লেভেলে যে স্ট্রাকচারটা এনইপি এনেছে সেটাই আমি আজকে ডিসকাস করব। সেটা হচ্ছে 5+3+3+4। ওকে, আচ্ছা, এর পর নেক্সট পার্টে আমার ভিডিওর, এটা হবে পার্ট 1, এরপর কিন্তু আমি ভিডিওর পার্ট 2 দেবো, সেখানে কিন্তু আমি বাকি যেই অংশটুকু থাকবে সেটুকু আমি ডিসকাস করে দেবো। ওকে, তাহলে চলো আমরা ভালো করে দেখে নিই এই সেকেন্ডারি লেভেলের চেঞ্জেসগুলো। ফার্স্টে এই স্ট্রাকচারটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও এবং একদম মাইন্ডে তোমরা সেট করে নাও, বারে বারে দেখো তোমরা, এবং নোট ডাউন অবশ্যই করবে যে স্ট্রাকচারটা কি। 5+3+3+4, এটা কিন্তু সেকেন্ডারি লেভেলের একটা স্ট্রাকচার, নতুন স্ট্রাকচার এনইপির মাধ্যমে যেটা আনা হয়েছে। আগে কি ছিল স্ট্রাকচার আমাদের স্কুল লেভেলে? 10+2 ছিল, আমরা সকলেই জেনে থাকবো, আমরা সকলেই পড়াশোনা করেছি। এই স্ট্রাকচারই ছিল তখন, যে ক্লাস 10 পাস করলাম, মাধ্যমিক পাস করার পর 11-12, দেন হয়ে গেল কিন্তু আমাদের 11-12 হয়ে গেল আমাদের কিন্তু তোমার 18 বছর কমপ্লিট হয়ে গেল এবং আমাদের কিন্তু স্কুল শেষ হয়ে গেল, তাই তো? কিন্তু এনইপির এই নতুন স্ট্রাকচারে কি বলছে? নতুন স্ট্রাকচারে এখানে তাহলে 10+2 কত বছর পড়াশোনা করতে হতো? 12 বছর, 12 ইয়ার্স পড়াশোনা করতে হতো। কিন্তু এই দেখো, নতুন যে জাতীয় শিক্ষানীতি, তার যে কাঠামো, এর মাধ্যমে কত বছর পড়াশোনা করতে হচ্ছে? 5+3+3+4, টোটাল কত হচ্ছে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ইয়ার্স কিন্তু আমাদের পড়াশোনা করতে হচ্ছে, তাই তো? আগে পড়াশোনা করতে হতো 12 বছর, এখন কিন্তু 15 বছর। আচ্ছা, আগে কিন্তু আমরা 18 বছরে জানি আমরা এইচএস পাস করে যেতাম, 6 ইয়ার্সে কিন্তু আমরা ক্লাস 1-এ অ্যাডমিশন নিতাম, তাই তো? কিন্তু এইখানে কি যেহেতু 15 বছর পড়াশোনা করতে হয়েছে, তাহলে কি আমাদের আরো বেশি বয়সে পড়াশোনা শেষ হচ্ছে? না, একদমই না। এখানেও কিন্তু আমাদের 18 ইয়ার্সে কিন্তু আমরা স্কুলটা কমপ্লিট করে ফেলছি। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে আমাদের কিন্তু ক্লাস 1-এর আগে কিন্তু 3টে ক্লাস আমাদের এক্সট্রা পড়তে হচ্ছে, যখন 3 ইয়ার্স এজে কিন্তু আমরা অ্যাডমিশন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে তোমাদেরকে দেখো, এই যে 5 ইয়ার্সটা বলে নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 5 ইয়ার্স আমাদের পড়াশোনা করতে হচ্ছে, এই স্টেজটাকে বলা হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। এবং আগে যখন আমরা ক্লাস 1-এ অ্যাডমিশন নিতাম 6 ইয়ার্স এজে, কিন্তু এখন কিন্তু আমরা ক্লাস 1-এ অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু ফার্স্ট 3 ইয়ার্স আমরা কিন্তু পড়ে নিচ্ছি, এবং 3 ইয়ার্সটা কিন্তু পড়ছি আমরা প্লে অ্যাক্টিভিটি বেসড লার্নিং হবে। ওকে, ফার্স্ট 3 ইয়ার্স, যেটা কিন্তু ক্লাস 1-এর আগে আমরা 6 ইয়ার্সে 1-এ অ্যাডমিশন নিতাম, এখন কিন্তু 1-এর আগে 3 ইয়ার্স এক্সট্রা পড়তে হচ্ছে। এই 3 ইয়ার্সটা কিন্তু আমাদের এই প্লে অ্যাক্টিভিটি বেসড লার্নিং হবে। শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, বিদ্যালয়ের সাথে তাদের জাস্ট একটা সম্পর্ক তৈরি করা, আনন্দময় সম্পর্ক তৈরি করার জন্য কিন্তু এই 3 ইয়ার্সটা রাখা হচ্ছে ক্লাস 1-এর আগে, এবং 3 ইয়ার্স আর 2 ইয়ার্স, তাহলে টোটাল 5 ইয়ার্স পড়াশোনা করছে। এবং এই স্টেজটাকে বলছে ফাউন্ডেশনাল স্টেজ। কত বছর বয়স থেকে অ্যাডমিশন নিচ্ছে? যখন একটি বাচ্চার 3 বছর বয়স
হচ্ছে তখন সে অ্যাডমিশন নিতে পারছে। এবং তাহলে টোটাল এই 5 ইয়ার্স যে পড়াশোনা করছে বাচ্চার কত বয়স হচ্ছে, এই 3 to 8 ইয়ার্স এজ হচ্ছে। এই এজের মধ্যে কিন্তু এই 5 ইয়ার্স সে কমপ্লিট করে ফেলছে। ওকে, তাহলে 6 বছর যখন একটা বাচ্চার বয়স হচ্ছে তার আগেই কিন্তু আগে 6 বছরে আমরা ক্লাস 1-এ ভর্তি হতাম, কিন্তু এখন কিন্তু সে 3 ইয়ার্স এজ হলে কিন্তু অ্যাডমিশন নিচ্ছে এবং 3 ইয়ার্স কিন্তু সে এক্সট্রা পড়ছে ক্লাস 1-এর আগে। কেন পড়ছে? যাতে বিদ্যালয়ের সাথে তার ভীতি না হয়, তার একটা বেস তৈরি করা, ক্লাস 1-এর আগেও যেন তার একটা বেস তৈরি হয়। এবং এই স্টেজটায় কিন্তু আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন ECCE এর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এই স্টেজটার নাম হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজ। ফাউন্ডেশন, একটা ভিত তৈরি হচ্ছে এই স্টেজে। ওকে, এবং এই স্টেজে কিন্তু 1-2 ক্লাস থাকছে আর তার আগে থাকছে 3 ইয়ার্স এক্সট্রা। ওকে, আচ্ছা, তাহলে ফাউন্ডেশনাল স্টেজ কমপ্লিট হয়ে গেল। এখানে বাচ্চার বয়স হচ্ছে 3 to 8 ইয়ার্স এজ হচ্ছে 3 to 8 ইয়ার্স। ওকে, আচ্ছা, দেন দেখো, এবং এই স্টেজে কিন্তু কোনো এক্সাম থাকবে না। ফাউন্ডেশনাল স্টেজে কোনো এক্সাম থাকবে না। এরপর আসছে প্রিপারেটরি স্টেজ। ওকে, দেখো এখানে বলেছি আমি 5 + 3, তাহলে 5 বছর হয়ে গেল এখানে ফাউন্ডেশনাল স্টেজে পড়াশোনা। এরপর আসছে 3 ইয়ার্স, এই 3 ইয়ার্স পড়াশোনা করছে প্রিপারেটরি স্টেজে। তাহলে প্রিপারেটরি স্টেজ কত বছর বয়স থেকে শুরু হচ্ছে? অবশ্যই ফাউন্ডেশনাল স্টেজ 8-এ শেষ হয়ে গেল, তাহলে এখানে এজ হচ্ছে 8 to 11, যেহেতু 3 ইয়ার্স, 8, 9, 10, 11, 3 ইয়ার্স কিন্তু পড়ছে প্রিপারেটরি স্টেজে। আচ্ছা, 3 ইয়ার্স পড়ছে, কোন কোন ক্লাস পড়ছে? অবশ্যই ক্লাস 2 ফাউন্ডেশনাল স্টেজে শেষ হয়ে যাচ্ছে, তাহলে ক্লাস 3, 4, 5 পড়ছে প্রিপারেটরি স্টেজে। ওকে, এবং এই স্টেজ থেকে কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে, এই স্টেজ থেকে কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে। ওকে, এবং এই যে 3, 4, 5 এই ক্লাস 5 পর্যন্ত কিন্তু মাতৃভাষায় শিক্ষাদানের ওপর জোর দেওয়া হয়েছে। কোনো ল্যাঙ্গুয়েজ যাতে জোর করে চাপিয়ে না দেওয়া হয় সেই রকম কিন্তু এনইপিতে উল্লেখ করা আছে। মাতৃভাষা বা কোনো আঞ্চলিক ভাষার ওপর যেন পড়াশোনা করানো হয়। ওকে, কারণ বাচ্চারা নিজের মাতৃভাষায় যতটা বুঝতে তাদের সুবিধা হয়, কিন্তু অন্য ভাষায় বুঝতে তাদের একটু অসুবিধা হয়। সেই কারণে তাদের সুবিধার্থে, তাদের যেন বিষয়বস্তু অনেক সহজ হয়, সেই কারণে কিন্তু ক্লাস 5 পর্যন্ত কিন্তু মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় পড়ানোর উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার। এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন হয়ে যাবে, তোমরা বিষয়টা জাস্ট তোমাদের মাথায় রেখে দাও। এই কনসেপ্ট, এই স্ট্রাকচারটা কিন্তু একদম মাইন্ডে সেট করে নাও। তোমরা বারে বারে ভিডিওটা দেখো অথবা নিজেরা যে নোট করেছো সেই নোটটা বারে বারে পড়ো, তাহলেই কিন্তু এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একবারে হয়তো মনে হতে পারে যে অনেকটা ভারাক্রান্ত লাগছে, কিন্তু বারে বারে যখন তোমরা দেখবে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন্স হবে। আচ্ছা, এরপরে যে আরও দুটো স্টেজ আছে সে দুটোও আমি ডিসকাস করে দিচ্ছি। ফাউন্ডেশনাল প্রিপারেটরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের ফাউন্ডেশনাল স্টেজ হয়ে গেল, প্রিপারেটরি স্টেজ হয়ে গেল। নাও কোন স্টেজ থাকছে, কোন স্টেজ আসছে? মিডল স্টেজ আসছে। আচ্ছা, আমাদের স্ট্রাকচারটা কি? 5 + 3 + 3 + 4। তাহলে এখানে ফাউন্ডেশনাল স্টেজ হয়ে গেল 5 ইয়ার্স, 3 ইয়ার্স হয়ে গেল প্রিপারেটরি স্টেজ। নাও 3 ইয়ার্স ফর মিডল স্টেজ। ওকে, এই মিডল স্টেজটাও কিন্তু 3 ইয়ার্স পড়াশোনা করতে হচ্ছে। কোন কোন ক্লাস করতে হচ্ছে? 6, 7, 8, এই 3 ইয়ার্স মিডল স্টেজে থাকছে। এবং এই স্টেজে একটা স্টুডেন্টের এজ হচ্ছে কত? 11 থেকে 14 ইয়ার্স। ওকে, আচ্ছা, এই ক্লাস 6 থেকেই কিন্তু একটা স্টুডেন্টকে কম্পিউটার ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভোকেশনাল সাবজেক্ট থাকছে। ভোকেশনালটা যাতে তারা পরবর্তীকালে যখন কোনো প্রফেশনে থাকবে তারা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করা শেখে। ভোকেশনালটা কিন্তু এই জন্য ক্লাস 6 থেকেই তাদের স্টার্ট করা হচ্ছে। কম্পিউটার শেখানো হচ্ছে, ম্যাথ, সায়েন্স, আর্টস থাকছে 6, 7, 8। ওকে, এটা হচ্ছে মিডল স্টেজ। সো এখানে একটা অনেক চেঞ্জেস আমরা দেখতে পেলাম। নতুন জাতীয় শিক্ষা ব্যবস্থার দ্বারা অনেকটাই চেঞ্জেস আসলো এই স্টেজে। আর নেক্সট হচ্ছে লাস্ট যেটা স্টেজ, সেটা হচ্ছে সেকেন্ডারি স্টেজ। সেকেন্ডারি স্টেজে কি থাকছে? সেকেন্ডারি স্টেজ কত ইয়ার্সের জন্য? এখানে 5 + 3 + 3 ইয়ার্স হয়ে গেল। নাও 4 ইয়ার্স। 4 ইয়ার্স হচ্ছে সেকেন্ডারি স্টেজে পড়তে হবে। সেকেন্ডারি স্টেজে পড়াশোনা কত করতে হচ্ছে? 4 ইয়ার্স। এবং কোন কোন ক্লাস থাকছে? এখানে ক্লাস 8 হচ্ছে শেষ হয়ে গেল মিডল স্টেজে। নাও থাকছে 9, 10, 11, 12।
ওকে নাও কিন্তু তোমাদের স্কুল কমপ্লিট হয়ে গেল 9, 10, 11, 12 এই 4 ইয়ার্স থাকছে সেকেন্ডারি স্টেজে এবং এখানেই কিন্তু স্কুল কমপ্লিট হয়ে গেল মানে সে একজন স্টুডেন্ট কিন্তু 18 ইয়ার্স যখন হচ্ছে সে কিন্তু এইচএস কমপ্লিট করছে ওকে স্কুল কমপ্লিট করছে আগেও আমরা 10+2 কি ছিল 18 ইয়ার্স হলে স্কুল কমপ্লিট হয়ে যেত এখানে কিন্তু এটা সেম থাকছে যে 18 ইয়ার্স হচ্ছে স্কুল কমপ্লিট হচ্ছে এখানে 3 ইয়ার্স হচ্ছে যখন বাচ্চার এজ তখনই কিন্তু অ্যাডমিশন নিচ্ছে 3 ইয়ার্স ক্লাস 1 এর আগে এক্সট্রা থাকছে বাট 18 ইয়ার্সেই কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু স্কুল কমপ্লিট করছে এবং সেকেন্ডারি স্টেজে কিন্তু কোনো স্ট্রিম থাকছে না আমাদের সময় কি হতো ক্লাস 10 পাস করার পর যে কেউ ম্যাথ কেউ সায়েন্স কেউ আর্টস কমার্স এরকম থাকতো বাট এখন কোনো স্ট্রিম থাকছে না এটা স্টুডেন্টদের জন্য খুব একটা সুবিধাজনক হলো কারণ কেউ যদি ম্যাথের সাথে কেউ যদি হিস্ট্রি নিতে চায় কেউ যদি ফিলোসফি নিতে চায় কেউ যদি জিওগ্রাফি নিতে চায় তো সে কিন্তু নিতেই পারে কোনো কিন্তু এখানে স্ট্রিম থাকছে না যে যার মতো কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকছে যে যার মতো কিন্তু সাবজেক্ট চুজ করতে পারে ওকে যার যেটা ভালো লাগে তার কিন্তু সেই সাবজেক্টটা পড়ার সুযোগ থাকলো সায়েন্স আর্টস বলে কিন্তু কোনো ভাগ থাকলো না সায়েন্স আর্টস কমার্স বলে কোনো ভাগ থাকলো না সুতরাং এটা স্টুডেন্টদের জন্য খুব সুবিধাজনক হলো কেউ কিন্তু বঞ্চিত থাকলো না যে আমি এই সাবজেক্টটা পড়তে পারলাম না আমি সায়েন্স পড়ছি বলে আমি আর্টসের একটা সাবজেক্ট পড়তে পারছি না এইরকম কিন্তু হবে না সায়েন্স আর্টস বলে কোনো কিন্তু ভাগ থাকলো না এই সেকেন্ডারি লেভেলে কিন্তু একটা ফরেন ল্যাঙ্গুয়েজ পড়ার সুযোগ থাকছে ওকে সো এটা গেল সেকেন্ডারি স্টেজ এবং সেকেন্ডারি স্টেজ শেষ হয়ে গেল মানে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু স্কুল কমপ্লিট করে ফেললো ওকে সো এই পরিবর্তনগুলো এসেছে সেকেন্ডারি লেভেলে নতুন জাতীয় শিক্ষানীতি দ্বারা তাহলে আজকে এতটুকুই আমাদের আলোচ্য বিষয় ছিল নেক্সট ভিডিওতে কিন্তু আমি যে হায়ার স্টাডিজে যেই পরিবর্তনগুলো এসেছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব ওকে তাহলে আজকে এইটুকুই তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পার্ট 2 ভিডিও দেখার জন্য এবং অবশ্যই আমি ইন্টারভিউ সংক্রান্ত আরও অনেক ভিডিও আপলোড করব তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার সাথে দেখো ওকে থ্যাংক ইউ